ক্যাচ মিস আর ম্যাচ মিস, এটার যদি কোনো এক্সাম্পল থেকে থাকে সেটা হচ্ছে হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাবের এই ম্যাচটা। ভাই কতগুলো ক্যাচ মিস করেছে বল ম্যাচের মধ্যে। হায়দ্রাবাদ কিন্তু যদি এই ম্যাচটা জিতে থাকে তো আমি বলবো এই যে ঈশান কিষান হেনরিক ক্লাসেনে ক্যাচগুলো মিস করেছে পাঞ্জাব, জানি না কি চলছিল, তবে এই একমাত্র কারণ আমি সব থেকে বড় কারণ ধরবো যেখানে কিন্তু পাঞ্জাব এই ম্যাচটা হারলো। তো হায়দ্রাবাদ ফাইনালি আমরা এই বছর আইপিএল 2026-এর পয়েন্টস টেবিলে এমন একটা টিম দেখতে পাচ্ছি যেটা পাঞ্জাব না, হায়দ্রাবাদ কিন্তু নাম্বার 1-এ পৌঁছে গেছে ফাইনালি 14 পয়েন্টের সাথে। পর পর 7টা ম্যাচের মধ্যে কিন্তু 6টা ম্যাচ জিতলো, 5টা ম্যাচ জিতে এসেছিল, কলকাতার এগেনস্টে একটা হারলো, তারপরে কিন্তু আবার এই ম্যাচ জিতে গেছে। 235 টার্গেট 236 টার্গেট দিয়েছিল কিন্তু পাঞ্জাবকে। গত ম্যাচে মনে আছে কি হয়েছিল, গত ম্যাচে কিন্তু পাঞ্জাব জিতেছিল ওর নিজের মাঠে, হায়দ্রাবাদ কিন্তু বদলা নিল। গত ম্যাচেও 200-র উপরে রান হয়েছিল, 229 না সামথিং এরকম রান হয়েছিল, কিন্তু সেই সময় পাঞ্জাব চেস করে ফেলেছিল 18 ওভার 3 বলের মাথায়। এই ম্যাচে কিন্তু আর পারলো না। তবে যেটা চিন্তার বিষয় সেটা কিন্তু পাঞ্জাবের জন্য, কারণ পাঞ্জাব পরপর যতই পরপর জিতে আসুক, পাঞ্জাব কিন্তু পরপর 3টে ম্যাচ হেরে বসে থাকলো, তাই তো? এইভাবে যে টার্ন অ্যারাউন্ড হবে, হায়দ্রাবাদের কথা ভাব, প্রথম দিকে সব ম্যাচ হেরেছে ওরা, 3-4টে ম্যাচ পরপর আমরা তো প্রথম থেকে সেটাই ভাবছিলাম যে ভাই হায়দ্রাবাদের কি টিম করলো, এরকম কমা বোলিং লাইনআপ নিয়ে যে ওরা নিজেদের স্ট্রেংথে কিভাবে খেলে যে একটা টিম উপরে উঠে আসতে পারে, তার কিন্তু সবথেকে বড় উদাহরণ হায়দ্রাবাদ এবার দিচ্ছে। হায়দ্রাবাদকে চিনতাম ব্যাটিং লাইন, আর কিছুই না, কিন্তু বোলিং এও দেখ লাস্ট কয়েকটা ম্যাচে পুরো ডিফেন্ড করে জিতলো, লাস্ট 3-4 খানা ম্যাচে কিন্তু ডিফেন্ড করে জিতলো। তাই ভাবছি প্রথম 5 ম্যাচ আর এই পরের যে 5 ম্যাচ, হায়দ্রাবাদ ভাই একটা জিনিস বুঝে গেছে যে আমার যদি জিততে হয় আমার ব্যাটিং এ গিয়ে আমার যা স্ট্রেংথ আছে, যা পাওয়ার আছে, আমার ব্যাটিং এ দেখাতে হবে। আমার 200-র উপরে আমি মিনিমাম 220 আমার এখানে দেবো, টার্গেট দেবো, তারপর আমার বোলাররা ডিফেন্ড করতে পারলে পারবে, না পারলে আমাদের আর কিছু করার নেই, আমাদের এর বেশি আর ক্ষমতা নেই না। তো যদি এই ম্যাচ এই যে দুটো টিম ছিল যে আবকিবার 300 পার করতে থাকি আমরা সবাই, যদি কেউ পেরে থাকে তো এই দুটো টিমই ছিল, কিন্তু যদি 300 পার হওয়ার ছিল, এমনকি এই রাজস্থান, এই পাঞ্জাব আর হচ্ছে হায়দ্রাবাদের মধ্যে কিন্তু চেস করারও ক্ষমতা আছে, আমি বলবো 270-80 চেস করার ক্ষমতা আছে, 265 চেস করেছে, 262 চেস করেছে। আর হায়দ্রাবাদের তো বলে লাভই নেই যে কতগুলো ওপেনিং এ 243 শুধু চেস না, 287 হাইয়েস্ট যে রানগুলো রয়েছে, টপ 3 তো হায়দ্রাবাদ এসে বসে আছে। তবে আমরা আশা করেছিলাম এই ম্যাচে বেশি রানের ম্যাচ হবে, আর যা পিচ দেখা যাচ্ছিল একদম মানে স্লিপ খাওয়া যাবে পিচের মধ্যে, একটা গ্রাস ছিল না পিচের মধ্যে। রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা হচ্ছিল, ইন্টারন্যাশনাল হায়দ্রাবাদের পিচ আমরা জানি যে এই মাঠের মধ্যে এরকমই খেলা হবে, হাই স্কোরিং খেলা হবে। পাঞ্জাবেরও যেমন ব্যাটিং ভালো, হায়দ্রাবাদেরও ব্যাটিং ভালো, তো যেটা এক্সপেক্টেড ছিল সেটাই হয়েছে কিন্তু এর মধ্যে। কিন্তু হায়দ্রাবাদ কোথায় বলতো বাউন্স ব্যাক করলো, কোথায়? প্যাট কামিন্স আসার পর বোলিং যে লাইন শুধু এই একটা তো প্রপার একটা ইন্টারন্যাশনাল বোলার পেয়ে গেছে, এটা তো একটা প্লাস পয়েন্ট রয়েছেই। তাছাড়াও যদি আমরা বলি যে ঈশান কিষানেরও এখানে ক্রেডিট দিতে হবে, ঈশান কিষান পরপর 3টে ম্যাচ জিতিয়ে এসেছিল, তারপরে প্যাট কামিন্স এসে কান্ডারি ধরলো, 2টো ম্যাচ জিতলো, একটা হারলো, আবার জিতলো আর কি পরপর। তবে এই যে মিডিলে যে ক্যাপ্টেন্সি চেঞ্জ, যে কোনো টিম কিন্তু ভেঙে পড়ে যায় এখানে, সেই জন্যই হায়দ্রাবাদের এত আমরা প্রশংসা করছি যে এখান থেকে উঠে আসতে পেরেছে হায়দ্রাবাদ, এবং যা লক্ষণ দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু পিছনে সহজে যাবে না, এমনকি চ্যাম্পিয়ন হয়েও বেরিয়ে যাবে। 2024-এ কলকাতার যে কান্নামাটা করেছিল সেই জিনিসটা কিন্তু হায়দ্রাবাদকে এবার লাগাতার ম্যাচ জেতা, মানে 6টাতে মনে হয় 5টা জিতলো, লাস্ট 7টাতে 6টা জিতলো, 5টা পর্ব জিতে এসেছিল, বললামই প্রথম দিকে তো বললামই। তো ম্যাচের উপরে যদি আমরা আসি, ম্যাচের ডিটেলসে, ম্যাচ তো ভাই হায়দ্রাবাদের ম্যাচ ছিল টসের উপরে। টস আমি বলবো দুজনেই জিতেছে। কেন জিতেছে? পাঞ্জাব জিতে বোলিং নিয়েছে। পাঞ্জাব কি চায়, আমার যেহেতু এই আইপিএলে দেখেছি আমরা যে ওরা চেস করাতে পরপর 4-5 খানা ম্যাচ চেস করে জিতেছে, তো ওরা চেয়েছে চেস করেছে। আর হায়দ্রাবাদ যেটা চায়, প্যাট কামিন্স যতই বলুক যে আমরা বল করতে চেয়েছিলাম, কিন্তু হায়দ্রাবাদের স্ট্রেংথ কিন্তু ভাই এটা, বুঝুক আর নাই বুঝুক, ওরা ফার্স্টে এসে বড় স্কোর দেবে, ওখান থেকে কিন্তু ওরা চেস করবে। এটা হচ্ছে ওদের টসটা উভয়ের পক্ষেই ভালো ছিল, উভয়ের পক্ষে ভালো ছিল। আর টিমের মধ্যে চেঞ্জেস এই চলে এসেছে, শশাঙ্ক সিং ছিল না, নেহাল ভাদেরাকে অনেকগুলো চান্স দিল, তার জায়গায় আবার শশাঙ্ক সিংকে নিয়ে চলে আসলো। শশাঙ্ক সিংকে নিয়ে কিছু ইন্টারেস্টিং কথা আছে, সেটা বলছি, সেটার উপরে আসছি। আর ওদিকে লকি ফার্গুসন কিন্তু ফেরত চলে এসেছে, মানে পাঞ্জাবে ভাব, এমনি তো বোলার ভালো ছিল ওদের,
বার্টলেট খেলছিল ওই লকি ফার্গুসনের জায়গায়, যে প্রথম থেকে খেলার কথা ছিল আর কি। লকি ফার্গুসন কিন্তু এখন চরম T20 ফর্মে রয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপেও দেখেছি কিন্তু, যেটার প্রমাণও দিল প্রথমে এসে বল প্রথম ওভারেই প্রমাণ দিয়েছে। আর ওদিকে হায়দ্রাবাদের মধ্যে তোর ইয়েকে নিয়ে এসছে নীতিশ কুমার রেড্ডি, আগের দিন ইলনেসের জন্য খেলতে পারেনি, এই ম্যাচের মধ্যে ফেরত চলে এসছে। তো দুটো টিমে একদম ফুল পোটেনশিয়ালে রয়েছে, কারোর কোনো প্লেয়ার বসা নেই এখানে বলতে গেলে। তো সবার প্রথমে হায়দ্রাবাদ ব্যাটিংয়ে আসে। আমি দুটো প্লেয়ারের কথা, যে এই যে হায়দ্রাবাদের ওপেনারদের কথা, আমি শুধু বলতে চাই ওদের কনসিস্টেন্সিটা ভাব। 3-4 বছর হলো হায়দ্রাবাদে হচ্ছে অভিষেক শর্মা আর ট্রাভিসের জবে থেকে ওপেনিং করছে, ওদের টোটাল এত বছরের স্ট্রাইক রেট হচ্ছে 212। তুই ভাব একবার, এই যে কনসিস্টেন্সির সঙ্গে কন্টিনিউ রান করে আসা, শুধু এরকম না, আর তোর যদি তাও তো খেলা স্লো হয়ে যায় তারপরে গিয়ে 212, যদি তুই মানে পার্সোনালি ধরিস স্ট্রাইক রেট কত থাকে, কারো 200-250 নিচে তো থাকে না। আজকেও তো 10 বলে ফার্স্ট 10 বলে 29 রান ছিল তোর অভিষেক শর্মা, 13 বলে 35 করে দিয়েছে। কেউ না কেউ খেলে, একজন খেলে প্রথমে দুজন, আমার মনে হয় মেন হচ্ছে পাওয়ার প্লে। ওই তো এটাই বলছিলাম, যদি কোনো পাওয়ার প্লের যদি উদাহরণ জানতে হয় যে একটা ম্যাচে পাওয়ার প্লেয়ার কি মানে ভূমিকা আছে, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের একটা ম্যাচ দেখো, পাওয়ার প্লে কিভাবে ইউটিলাইজ করতে হয়, এটা হায়দ্রাবাদ কিন্তু। আমরা আগে কি জানতাম যারা অ্যানালাইসিস করতো, ঠিক আছে পাওয়ার প্লেতে কত রান হবে, 6 ওভারে 50 উইকেট, 60-10 করে T20 এই ধারাবাহিকতা জবে থেকে ট্রাভিসেট আর অভিষেক শর্মা যেটা বললি 80-90 নিচে গল্পই করে না, এই ম্যাচে 79 এই ম্যাচেও ওরা দুজনে এসে স্টার্ট করে দিয়ে পাওয়ার প্লে খেলে দেয় মোদ্দা কথা। তারপরে একজন টিকে গেলে গেল, না টিকে গেলে না গেল, কোনো ব্যাপার না। আজকে যেমন ট্রাভিসের একটুখানি টিকে গেছিল, কিন্তু বড় ইনিংস খেলতে পারে, তাও 19 বলে 38 মেরে গেছে। ওদিকে অভিষেক শর্মা 13 বলে 39, মানে প্রায় 300 স্ট্রাইক রেট, 13 বলে 35 মেরে গেছে। ওরা ভাই পাওয়ার প্লে জিতে দিয়েছে, মানে ম্যাচও লাস্টে দিয়ে জিতেছে। তো পুরোপুরি যতটুকু খেলা দেখি আমরা, এদের পয়সা উসুল একদম। যারা মাঠে যায় তাদের তো অবশ্যই, যারা আমরা বাইরে থেকে দেখি তাদেরও আইপিএল এর পরিচয় যদি বলে ওপেনার, বেস্ট ওপেনার এখন অব্দি জুটি যদি বলা হয় অভিষেক শর্মা ট্রাভিসেট, আমার দ্বিতীয় কোনো অপশনই নেই, দ্বিতীয় কোনো অপশন রাখছি না। হ্যাঁ, যতই ভালো ভালো ক্রিস গেল থেকে থাকতো বা ছিল একটা টাইমে ক্রিস গেল, বিরাট কোহলিও ছিল, কিন্তু এদের মতো এরকম দানবের মতো ছিল না। ক্রিস গেল নিজস্ব একটা দানব, বিরাট কোহলি একটা দিক থেকে আটকে রাখতো, কিন্তু এরা দুজনে দুদিক থেকে শুরু করে দেয়, একদম কোনো ক্ষমার কোনো সিনই নেই। তো যাই হোক, এরপরে আসি হচ্ছে ম্যাচের সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, যেইখানে পাঞ্জাব কিংস হেরেছে, সেটা হচ্ছে ঈশান কিষান দুজনে আউট হয়ে গেছে পরপর, 2 ওভারের মধ্যেই আউট হয়ে, 2-3 ওভারের মধ্যেই। সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট আসে ঈশান কিষান আর হেনরিক ক্লাসেন, এরা দুজন যখন ব্যাটে আসে। পাঞ্জাব কিংসের এত বাজে ফিল্ডিং আমি জীবনে কোনোদিন কোনো টিমকে করতে দেখিনি। আমি ইজি তিনখানা ইজি একদম ইজি ক্যাচ, ঈশান কিষানের 2টো, হেনরিক ক্লাসেনের একটা। কে আসছে, শশাঙ্ক সিং আসছে, ক্যাচ মিস। কুপার কনলি এত সুন্দর ফিল্ডার, ক্যাচ মিস। লকি ফার্গুসন নিজের বলে যে ক্যাচ মিস হয়েছে, সেও ক্যাচ মিস করছে একদম। তাহলে ভাব, তাহলে এখান থেকে ওরা রান করবে না তো কারা করবে? ঈশান কিষান কত করে বেরিয়েছে এখান থেকে, 32 বলে 55, 2 বার বেঁচেছে। ক্লাসেন তো ভাই কি বলবো, ক্লাসেন একদম। এই আজকেও হচ্ছে তোর কত 69, 43 বলে। লোয়েস্ট স্কোর হচ্ছে মনে হয় আগের দিন কলকাতার সঙ্গে 11 মনে করেছিল, কলকাতা না 11 করেছিল রাজস্থানের সাথে, না বলছি 11 তে লো স্কোর ছিল, নালে 29 কিন্তু ওর লাস্ট ছিল আর কি। তাহলে ভাবা যায় না। সবথেকে বড় কথা কি, অরেঞ্জ ক্যাপ এখন ক্লাসেনের কাছে, একমাত্র অরেঞ্জ ক্যাপ লিস্টের প্লেয়ার যে হচ্ছে মিডল অর্ডারের ব্যাটার। আর বাদ বাকি যারা অভিষেক শর্মা, KL রাহুল, ঈশান কিষান তাও 3 নম্বরে খেলে, 4 নম্বরে কিন্তু এখানে। আর হায়দ্রাবাদেরই তো 3 নম্বর রয়েছে, 3 জন রয়েছে এখন যদি দেখি আমরা, ঈশান কিষানের রয়েছে, অভিষেক শর্মা রয়েছে, হেনরিক ক্লাসেন 1 নম্বরে রয়েছে। মিডল অর্ডার ব্যাটার হয়ে এরকম 500-র কাছাকাছি রান, তাহলে ভাব হেনরিক ক্লাসেন কোন ফর্ম দিয়ে যাচ্ছে, আর SRH এর ব্যাটিং কতটা হেনরিক ক্লাসেনের উপরে নির্ভর করে, অনেকটা। তার তুমি ক্যাচ ছাড়বে, সেটা হতে পারে শশাঙ্ক সিং গত ম্যাচে তো ওকে খেলায়নি, 1-2 ম্যাচ খেলায়নি, তার আগে পরপর 2টো ম্যাচে 4-5খানা ক্যাচ মিস করেছে, একটা ম্যাচে 3টে ক্যাচ আমার মনে পড়ছে এটা। এই ম্যাচে এসেও ক্যাচ মিস, এত কি করে হতে পারে বল? সেটাই তো, এটা হয় কি করে, সম্ভব কি করে এটা, যে ওর কাছে ইজি ক্যাচ, তা এমন না যে কঠিন ক্যাচ ছিল, 50-50 বা 70-30 চান্স ছিল, যে কেউ এটা ধরে ফেলবে, যে কেউ, ওই হয়তো অন্য দিনে ধরে ফেলবে, তার ফল তো ভুগতে হবে, তাহলে তার ফল আবার হেনরিক ক্লাসেনের ক্যাচ। তবে আমি এখানে শ্রেয়াস আয়ারের একটা মানে তারিফ করতে চাই, আমি এখান থেকে ক্যাপ্টেন্সির তারিফ, যেটা হেরেছে ম্যাচ ঠিক আছে, শশাঙ্ক সিং ক্যাচ মিস করলো, পরের ওভার ওকে বলে টেনে নিয়ে এসছে,
পরের ওভারই বলে টেনে নিয়ে এসছে। তুই মানে ওখান তুই থেকে দেখ, হ্যাঁ। এটা যদি কোনো বোলার হতো তাহলে আমি অবাক হতাম না। না, না, না। শশাঙ্ক সিংকে বল দেওয়ার কথা না, যেহেতু আমার মার্কাস স্টয়নিস রয়েছে আমার কাছে, সেহেতু তারপরেও কিন্তু শশাঙ্ক সিংকে কনফিডেন্স দেওয়ার জন্য কনফিডেন্স অবস্থা। আরেকটা জিনিস হতে পারে ঠান্ডা মাথায় রাগ, যাকে বলে ভিতরে ভিতরে ঠান্ডা ওইটা মাথায় রাগ। এইগুলো যে ভাই ক্যাচ মিস করে যে বল কর, হতেই পারে। ম্যাচ জেতাতে হবে না, এগুলো আমাদের গালি ক্রিকেট না, ঠিক আছে? তো আমার মনে হয় এখানে ওকে কনফিডেন্স দেওয়ার জন্য আপনারা কমেন্ট করে জানান এটা কি কারণ হতে পারে, যে এর তারপরে কিন্তু শশাঙ্ক সিংকে বলে নিয়ে এসছে। মার খাক না খাক পরের সেটা কথা। আলাদা ব্যাপার। ও মাঠে যেহেতু খেলছে, ওকে তো ব্যাটও করতে হবে, ব্যাটের জন্য কনফিডেন্স চাই। ও যেহেতু ক্যাচ মিস করেছে, এতগুলো পাঁচটা ক্যাচ মিস করে এসছে, তাহলে ওর ওখান নিজের থেকে কনফিডেন্স লো হয়ে গেছিল, ওখান থেকে হয়তো হ্যাঁ। কনফিডেন্সটা ফিরে আসে। তারপরে ইয়েও রয়েছে তোর নীতিশ কুমার রেড্ডিও রয়েছে, ভালো নীতিশ ফর্মে রয়েছে, কুমার রেড্ডি, লাস্টে এসে ফিনিশ করে দিচ্ছে। তুই হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটাই দেখ না, সেটাই তো। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, পরপর ওরা কিন্তু খেলিয়ে দেয়, এমন না যে একজন লাস্টে রেখে দিয়ে কাজে লাগবে। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, হেনিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, পরপর 5 জন নামে একদম। মানে তুই ভাব নীতিশ কুমার রেড্ডির মতো লোক গিয়ে ফিনিশার হিসাবে ফর্মে আসাটা কতটা দরকার ছিল হ্যাঁ, ঈশান আজকে তো কিষানের জন্য। 13 বলে 29 হ্যাঁ 13 বলে 29। তাহলে এরপরেও যদি তুই ধরিস সালিল আরোরা আগের দিন ভালো খেলে দিয়েছে, তারপরে হচ্ছে তোর অনিকেত বর্মা তো ভালো প্লেয়ার জানি আমরা অলরেডি, তাহলে ভাব এইখানটায়। তারপরে প্যাট কামিন্স নিজে আছে, প্যাট কামিন্স নিজে আছে। তারপর আরেকটা ব্যাটসম্যান ছিল কি স্যামরান রাচিন কি রবিচন্দ্রন কি সামার রবিচন্দ্রন, হ্যাঁ স্মরণ রবিচন্দ্রন, স্মরণ রবিচন্দ্রন। যাই হোক, আগের দিন খেলেছিল, ভালো খেলেছিল ছেলেরা। আমি সেটাই বলতে চাইছি যে এরকম ব্যাটিং লাইন আপের পরে তুই কাকে কাকে আউট করবি, সেটা তুই আমাকে বল যে কাকে আউট করবি। সানরাইজে তো প্রথম থেকে তো আমরা বলেছিলাম যে ব্যাটিং লাইন আপ ওদের বহুত স্ট্রং। হ্যাঁ সেটাই। আর ওদিকে তোর লকি ফার্গুসন, পাঞ্জাবের বোলিং এর কথা যদি বলি, লকি ফার্গুসন প্রথম ওভারে এসে 7 রান দিয়ে, যেখানে সবাই মার খাচ্ছিল ওখান থেকে 1 উইকেট তুলে নিয়ে গেছে অভিষেক শর্মা। দেখ বোলারদের এখন কি বলবো, 10-এর নিচে ইকোনমি থাকা মানে ভালো বোলার। তুই এখন বোলারদের জাজ করতে পারবি না, কিভাবে করবি? 229 আমরা কি জানি 229 রান করেছে, তার মানে সবাই মার খেয়েছে। 235 করেছে, তার মানে সবাই মার খেয়েছে। 235 ডিফেন্ড করতে গিয়ে আগে কি দেখা যেত যে 235 ডিফেন্ড করছে মানে একটা টিম প্যানিক করে 150 তো অল উইকেট হয়ে যেত। এখন তো তাও হয় না। যারা 235 ডিফেন্ড করছে তাদের বোলাররাও 4 ওভারে 50-50 করে খেয়ে যায়। বোলারদের নিয়ে কিছু বলারই নেই আমাদের, কি বলবো আর বোলারদের নিয়ে। এখানে দেখা গেল এই কাদের মতো বোলার আছে, চাহাল, যেমন চাহাল 18 কোটি ও উসুল একদম পয়সা, আসলেই উইকেট, ওর উইকেট ইকোনমি দেখ 10 এর নিচে। হ্যাঁ 10 এর নিচে ইকোনমি, হাইয়েস্ট উইকেট টেকার, সেটা তো রয়েছেই। ট্রাভিস হেডের মতো মেন ব্যাটসম্যানের সামনে তুমি দিয়ে দাও, সে তোমার করে দেখাবে। একবার মার খেলো, দ্বিতীয়বার এসে কিন্তু কামব্যাক করতে জানে চাহাল। ওটা হচ্ছে সবথেকে বড় প্লাস পয়েন্ট পাঞ্জাবের এখানে। আর হায়দ্রাবাদের বোলিংয়ে যদি আমরা আসি, হায়দ্রাবাদের বোলিংয়ে এদিকে কিন্তু মানে ওদের কাছে দেখ খুব কম তাস আছে, ওদের কাছে হয়তো 10 অফ হার্টস এরকম টাইপের কার্ড আছে, ওদের কাছে কুইন কিং এরা নেই, ঠিক আছে? তো ওইটাকেই কিভাবে অল্টারনেট করে এক একটা ম্যাচে যেখানে স্পিনার দরকার হয় না শিবম কুমারকে খেলালো, যেখানে পেসার দরকার হয় প্রফুল হিঞ্জেকে খেলিয়ে দিল, ওরকম করে সাকিব হুসেনকে ওরা পেয়েছে, একটা পার্মানেন্ট পেয়েছে, যে সে কিন্তু ডেথ ওভারেও বল করে দিচ্ছে। কিন্তু সেরকম হাইফাই স্পিনার না, কিন্তু কনফিডেন্স, হার্ষ দুবে নতুন স্পিনার, সব এই তো ডেবিউ করলো এই বছর সবাই। হার্ষ দুবে নতুন স্পিনার, শিবম কুমার নতুন স্পিনার, আর ওদের যে পুরনো প্লেয়ার ছিল জাদেব উনাটকার, হার্ষাল প্যাটেল, ওদেরকে খেলাবেই না ভেবে রেখেছে। আমি তো মনে করি এটা ঠিক আছে। তোর 5টা বোলার 4টে বোলারকে এখান থেকে রেডি করালো, এখান থেকে 2টো বোলার তো এমন পাবে যে পার্মানেন্ট হায়দ্রাবাদের হয়ে আগামী 10 বছর খেলতে পারবে। বললাম যে হায়দ্রাবাদের আমি প্রথম এত সুন্দরভাবে ওরা ব্যালেন্স করলো টিমটা, যারা ওরা হার্ডলি 3-4 বছর কিন্তু ভেবে রেখেছে আরামসে, 3-4 বছর চোখ বন্ধ করে ভেবে রেখেছে। এই যে কি একটা হাসান আছে না, হ্যাঁ সাকিব হোসেন, ওকে তো ডেথ বোলার বানিয়ে দিয়েছে। তাহলে আর এদিকে ঈশান মালিঙ্গা কিন্তু ভাই আর আরেকটা জিনিস তারিফ করার মতো, সেটা হচ্ছে প্যাট কামিন্সকে আমি খুব প্রথম ওভার বল করতে, সে আগে করতো, প্রথম ওভার বল করতে রিসেন্ট পাস্টে কিন্তু খুব কম দেখা গেছে। যেহেতু ও ক্যাপ্টেন, ও কিন্তু নিজের দায়িত্ব নিতে জানে, প্রথম ওভার বল করেছে, প্লাস হচ্ছে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, 34 রান দিয়ে 2টো উইকেট তুলেছে জায়গা মতো দিয়ে। তারপরে যে নীতিশ কুমার রেড্ডিকে টানবে তার পরের ওভার, এটা অবাক হয়েছে। তুই একটু অবাক হলি না যে প্যাট কামিন্সকে দিল ম্যান অফ দ্য ম্যাচ দিল, যেখানে কুপার কানলি সেঞ্চুরি মেরে বেরিয়েছে, সেইখানে কিন্তু এবার হেনরি ক্লাসেন যেভাবে খেলে বেরোচ্ছে, হারের দিকটা মনে হয় যেখানে আমরা যেটা বুঝি হারের দিকে দেয় না। তবে এই যে রিসেন্টলি একজন পেয়েছিল, কে বলতো রিসেন্টলি একজন কে পেয়েছিল, হেরেছিল তাও পেয়েছিল, এটা আপনাদের জন্য এক্সট্রা অর্ডিনারি হয়তো কোনো ইনিংস খেলেছিল, অবশ্যই মনে করে দেখ এবার। যাই হোক, এটা আপনাদের জন্য ছাড়লাম। রিসেন্ট পাস্টে কে এমন আছে
টিম হেরেছে কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে। কিন্তু এটা খুব খুব সচরাচর, ঠিক আছে, এটা আমারও অবাক লাগলো। রিসেন্ট এক সপ্তাহ আগের কথা। যাই হোক, হ্যাঁ এটা বাদ, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো হ্যাঁ, কুপার কনলির কথা বলছিলাম, প্যাট কামিন্সে তো বললাম, কুপার কনলি যেমন ওদের দিক থেকে একমাত্র সেঞ্চুরি মেরে বেরিয়েছে। পাঞ্জাবের পরিষ্কার হিসাব, যদি প্রভসিমরন সিং চলে, প্রভসিমরন সিং আর হচ্ছে তোর প্রিয়ান সারিয়া যদি চলে, ওরা যেমন পাওয়ার প্লেতে রান করে দেয়, পাওয়ার প্লেতে ম্যাচ জিতেছে, যে কটা ম্যাচ চেস করে জিতেছে সে কটা ম্যাচে কিন্তু পাওয়ার প্লে জিতেছে। তো এই ম্যাচের মধ্যে যেটা খারাপ হওয়ার ছিল সেটাই হয়েছে, প্রিয়ান সারিয়া প্রভসিমরন ফ্লপ। এমনকি শ্রেয়াস আয়ার যেটা দেখা যায়নি এই বছর, শ্রেয়াস আয়ারকে তো খুব কম আউট হতে দেখা গেছে এই বছর, ঠিক আছে। তো 5 রানে কত রান করেছে, রান পায়নি, পরিষ্কার কথা। শ্রেয়াস আয়ার আউট হয়ে গেছে, কুপার কানলি একদিক থেকে ধরে রেখেছিল। আর কিন্তু পাঞ্জাবের এত বড় ব্যাটিং ডেপথ থাকা সত্ত্বেও মার্কাস স্টয়নিস রয়েছে, মার্কো ইয়ানসেন অবধি ওই যে পাওয়ার প্লেতে কাজে লাগাতে পারেনি, ওইটাই ফ্লপ। তো ম্যাচ ফ্লপ, পরিষ্কার হিসাব। মানে পাঞ্জাবের এই বছর আইপিএল এর প্রধান হচ্ছে রুল হচ্ছে এটা, পাওয়ার প্লে যেত ম্যাচ যেত। এই হচ্ছে পাঞ্জাবের আজকে যে জিনিসটা দেখা গেল। একদিক থেকে কুপার কনলি খেলে গেল, সেঞ্চুরি মেরে বেরিয়ে গেল, না সেঞ্চুরি তারিফ করতে হবে। তবে আরেকটা জিনিস আমি বলবো এখানে, যেটা হচ্ছে পাঞ্জাবের পজিটিভ কি নিয়ে যেতে পারে ম্যাচটা থেকে। দেখ আর কটা ম্যাচ বাকি আছে পাঞ্জাবের, এখন পাঞ্জাবের আছে 13 পয়েন্টে রয়েছে, মানে আরো দুটো ম্যাচ জিততেই হবে, তাহলে 17তে পাবে। 4-এর মধ্যে পাঞ্জাবের কিন্তু টাফ হয়ে যাচ্ছে, 4-এর মধ্যে দুটো জিততে হবে। এখান থেকে পজিটিভ কি নিয়ে গেল, কুপার কনলির সেঞ্চুরি, এটা পজিটিভ নিয়ে গেল, ঠিক আছে। এই একমাত্র এটাই পজিটিভ রয়েছে। তবে পরের ম্যাচে হয়তো কাজে লাগতে পারে। পরপর 3টে হারা কিন্তু অলরেডি এই বছর ভালো খেলছে, ঠিক আছে। সেটাই তো বললাম, পরপর 3টে হারা থেকে বহুত চাপে থাকবে, বহুত চাপে। পরপর 3টে হারাতে একটা নেগেটিভ নিশ্চয়ই ভাইব রয়েছে ওদের। কেন বলছি, কেন এই 1-2 মানে যারা তো টেবিলে টপার থাকবে দুজন, ঠিক আছে, বেশিরভাগই লাস্ট যে 14টা মানে হয়েছে সিজন আইপিএল হয়েছে, সেখানে কিন্তু 13টা মানে পরপর যে একে নালে দুয়ে যে থাকে সেই তারাই কিন্তু মানে এলিমিনেটর 1 এলিমিনেটর 2 খেলে উপরে ওঠা। হ্যাঁ, এইটা তো বললাম, যবে থেকে এই রুলসটা চালু হয়েছে না, কারণ আছে এটার পিছনে, তাদের কিন্তু খেলার আগ্রহটা আরো বেড়ে গেছে। দেখ একে আর দুয়ে যে থাকে সে নিশ্চয় পুরো এই সিজনটা জুড়ে ভালো খেলে এসেছে, বেস্ট খেলে এসেছে, তাই তো। তুই এলিমিনেটর 1 খেললি, মনে কর একে দুয়ের মধ্যে একটা ম্যাচ হেরে গেল, ওই যে ভালো টিমটার একটা ম্যাচই হারবে, কিন্তু দ্বিতীয় ম্যাচ হারবে না, ভুল একটা ম্যাচে হবে। যেমন ইন্ডিয়া 2023 ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচই হেরেছে, এরপরেরই আবার ফাইনাল খেলা তাহলে কিন্তু অস্ট্রেলিয়া জিততে পারতো না, ওই একটা ম্যাচেরই ব্যাপার। এর জন্যই প্রত্যেকটা একে নালে দুই, আর এইজন্য বললাম এই যে নিয়মটা হওয়ার পর কিন্তু আরো এক্সাইটমেন্ট বেড়ে গেছে। না অবশ্যই এটা পারফেক্ট নিয়ম, ঘোড়া রেসের মতন ছুটবে। তো হায়দ্রাবাদের আর পাঞ্জাবের তো 4টের মধ্যে দুটো জিততে হবে, তাহলে 17 পয়েন্টে পৌঁছাবে, 15তে কোনো লাভ হবে না। আর যদি হায়দ্রাবাদের কথা বলা হয়, এখন তো টেবিল টপে রয়েছে ভাই, পরপর জিতে এসে। আর হায়দ্রাবাদের 3টে ম্যাচ বাকি আছে, ওর মধ্যে একটা মাত্র জিততে হবে, তাহলে কিন্তু 16 পয়েন্টে পৌঁছে যাবে। কি তারপরে খেলা দেখ তো জিটির সাথে আর হচ্ছে চেন্নাইয়ের সাথে, আর পাঞ্জাবের মুম্বাই এদের সাথে খেলা রয়েছে। ওই তো জিটি আর চেন্নাই না, লাস্টে পরের দুটো ম্যাচ আছে। আচ্ছা বাহারে মানে ঘরের বাইরে আর ও যাই হোক, ইয়ের বাইরে, তাহলে হোমে খেলা এখন নেই, এখন দুটো, তাহলে কিন্তু 4টের মধ্যে দুটো জিততে হবে। পাঞ্জাবের নেক্সট খেলা হচ্ছে জিটির সাথে, জিটির সঙ্গে রয়েছে। জিটি যে অলরেডি 3টে ম্যাচ পরপর জিতে এসেছে, টাফ হবে কিন্তু আছে। কিন্তু হায়দ্রাবাদের কিন্তু আমি বলতে পারবো মানে চান্স একদম 90% হয়ে রয়েছে, ঠিক আছে, 1 আর 2 এর মধ্যে থাকা। হ্যাঁ, তো ম্যাচ যা ছিল এরকমই ছিল, ম্যাচে মজা লেগেছে, ঠিক আছে। পাঞ্জাব টপ টিমের খেলা দেখতে এখন মজা লাগে, মধ্য কথা। এখন যা শুরু হয়ে গেছে 6-7টা টিম নিয়ে মানুষের এক্সাইটমেন্ট আরো বেড়ে গেছে। আর রাজস্থান দুজনে কম্পিট করছে, কারণ চেন্নাইও রেসে রয়েছে, চেন্নাইও রেসে রয়েছে, কলকাতাও রয়েছে। আর বন্ধুরা কলকাতা নিয়ে আর কিছু বলার নেই। তো যাই হোক, আর আরেকটা নিউজ আছে, সেটা হচ্ছে আইপিএল শিডিউল রিলিজ করে দিয়েছে, সেটা এলিমিনেটর আর ইয়েতে ফাইনাল কিন্তু আহমেদাবাদের মাঠে হতে চলেছে, ব্যাঙ্গালোর থেকে সরিয়ে নিয়ে গিয়ে আহমেদাবাদের মাঠে হতে চলেছে। তো যাই হোক, এটাতে বলা ঠিক আছে, এটা আমি দেশের হলে অনেক কিছু বলতাম, যেহেতু আইপিএল চলো কোনো ব্যাপার না, জাস্ট একটা নিউজ, কোনো ব্যাপার না। আর বরঞ্চ ভালো হয়েছে, দর্শক আরো বেশি করে দর্শক দেখতে পাবে, ঠিক আছে। 1,32,000। তো যাই হোক, ভিডিও এখানে রাখছি। কেমন লাগলো অ্যানালাইসিস আপনারা কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজনীয়, আমরা তাহলে ফিডব্যাক পাই ওখান থেকে, আমাদের ভিডিও আরো ইমপ্রুভ করতে পারবো, এনার্জি পাই, এনার্জি। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব, জানেন আপনারা সব কি করতে হয় না করতে হয়। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।